ভারতবর্ষে কোনো প্রধানমন্ত্রী, ভারতবর্ষে কোনো মুখ্যমন্ত্রীকে কখনো দেখেছেন যে কোনো দপ্তরে গিয়ে কোথাও একটা তদন্ত হচ্ছে, সেই তদন্ত থেকে সেই তদন্তকারী এজেন্সির কাজে বাধা দিয়ে সেখান থেকে সমস্ত রকম ফাইলপত্র, ল্যাপটপ, মোবাইল সমস্ত কিছু তুলে নিয়ে চলে আসা, এবং চলে আসার পরেই তার নিজের সপক্ষে সমস্ত রকমের যুক্তিগুলো সাজিয়ে রেখে পরপর করে সেগুলোকে বলা? সেই মামলা যখন সুপ্রিম কোর্টে চলে গেল, সেই মামলার সমস্ত হিয়ারিং আমরা এখানে তুলে ধরেছি আমাদের মানুষের ভাষার পরপর এপিসোডগুলোতে। আবার এটাও কি দেখেছেন যে নিজেরা স্মরণ করে দেখুন না যে সেই বামফ্রন্টের আমল অথবা কংগ্রেসের আমল, হালে এই মুহূর্তে ভারতবর্ষে যে সমস্ত রাজ্য সরকার যেখানে যেখানে যত মুখ্যমন্ত্রী আছে, বিজেপি বিরোধী মুখ্যমন্ত্রী যেখানে যেখানে আছে, সেইগুলো তো একটু স্মরণ করে দেখুন যে একটা ইলেকশন হবে, একটা নির্বাচন হবে, সেই নির্বাচনে একটা কাউন্টিং হবে, ভোট গণনায় রেজাল্ট বেরোবে, যে দল জিতবে সে দল সরকার গঠন করবে, এটাই তো স্বাভাবিক নিয়ম। মতবিরোধ, বিরোধীদের সাথে সরকার পক্ষ, সরকার পক্ষের সাথে বিরোধী পক্ষ, এ তো থাকতেই পারে, কিন্তু এরকমটা কি কখনো দেখেছেন যে কাউন্টিং রুমের, এই স্ট্রং রুমের মধ্যে কখনো কোনো মুখ্যমন্ত্রীকে, বিদায়ী মুখ্যমন্ত্রীকে হলেও তাকে ঢুকে যেতে, সেখানে গিয়ে 4 ঘন্টা বসে থাকতে, আবার বেরিয়ে আসতে, বেরিয়ে এসে নতুন ধরনের একটা পার্সপেক্টিভ কিচ্ছু খুঁজে না পেয়ে সেগুলো নিয়ে পরপর বলতে? কাজেই যত কিছু জিনিস মানুষ দেখেনি, যত কিছু জিনিস মানুষ কল্পনা করতে পারে না, সব কিছু জিনিস কল্পনা করবার জন্যে, দেখার জন্যে মানুষ প্রস্তুত হয়েছিল, এবং সেগুলো পরপর করে ঘটতে থাকে এই গোটা নির্বাচন পর্বে। শুধু না, সেই এসআইআরের আমল থেকেও শুধু না, 2011 সালে যখন এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গঠন করে, সেই সরকার গঠনের পর থেকে একের পর এক নজিরবিহীন দৃশ্য, যে জিনিসগুলো সমাজে স্বাভাবিক নয়, একটু অস্বাভাবিক, যে জিনিসগুলো মানুষ এতদিন জানতো অন্যায়, যে জিনিসগুলো সংবিধান বিরোধী বলে মানুষের কাছে পরিচিত, সেই সমস্ত জিনিস একের পর এক এই 15টা বছর ধরে মানুষ দেখে এসেছে। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। বিষয় হচ্ছে, এই মুহূর্তে মানুষের মন একটাই দিকে কেন্দ্রীভূত, সেটা হচ্ছে কাউন্টিং। এবং কাউন্টিংটা কি নিয়ে হয়? ইভিএম মেশিনের ওপরই কাউন্টিং হয়, আর সেই ইভিএম মেশিনগুলো কোথায় থাকে? স্ট্রং রুমে থাকে। আর সেই স্ট্রং রুম নিয়ে যে যাত্রাপালা বলতে পারেন বা যে নাটক গতকাল রাত থেকে মানুষ প্রত্যক্ষ করলো, সারা বাংলা, সারা দেশ অবাক হয়ে দেখলো এমনটাও ঘটে, সেটা আমরা আগে থেকেই আন্দাজ করে আপনাদের সামনে গতকালকের এপিসোডগুলোতে তুলে ধরেছিলাম যে এবার কোনো কিছু ভেস্তে না দিতে পেরে এবার কাউন্টিংটাকে ভেস্তে দেওয়ার চেষ্টা করছে। কারণ তার কাছে ওই যে বিজেপি রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন না যে উনি পোর খাওয়া রাজনীতিবিদ, সেই 80-র দশক থেকে রাজনীতি করছেন, উনি বুঝতে পারেন, উনি ভোটের পালস বুঝতে পারেন, এবং সেই পালসের ফলে তিনি বুঝতে পারছেন যে উনি নেই, উনি আর ক্ষমতায় নেই। এখন এই রকম পরিস্থিতিতে যখন ভোট হয়ে গেছে, সেরকম পরিস্থিতিতে সামনে যখন কাউন্টিং, নিজের কর্মীবৃন্দের মধ্যেকার ওই বলেছিলাম না আগের দিন, গতকালকেই বলেছিলাম যে ল্যান্ডস্লাইড ভিক্টরি পেতে চলেছে বিজেপি। কারণ পশ্চিমবঙ্গের মানুষ কখনো ফ্র্যাকশন ম্যান্ডেট আজ পর্যন্ত এই পালাবদলের সময়, পরিবর্তনের সময় দেয় না। তারা যখন দেয়, তারা ওই ঢাকি, প্যান্ডেল, শুদ্ধ সমস্ত কিছু নিয়ে জলে ফেলে দেয়। কাজে এই ল্যান্ডস্লাইড ভিক্টরির একটা অপেক্ষা মাত্র এই মুহূর্তে। কিন্তু তার সাথে মানুষের মধ্যে তো আরও অনেক কিছু প্রশ্ন, যে কাউন্টিংয়ে এর অতীতে যে সমস্ত অভিজ্ঞতাগুলো মানুষ লাভ করেছে, সেগুলো মানুষকে ওই সিঁদুরে মেঘ দেখলে যেমন ভয় লাগে, সেই ভয়টা মানুষের মধ্যে তৈরি করে দিয়েছে। কিন্তু খুব বাস্তবিকভাবে যদি চিন্তা করে দেখেন, তার মানে এইগুলোই ছিল সেই ভোট চুরির মেশিনারি, যে মেশিনারিটার ওপর নির্ভর করে এর অতীতে সব কটা এপিসোডে বলেছি যে শুধুমাত্র চুরিকে একটা শিল্পে পরিণত করে ফেলা, ভোট চুরিকে একটা শিল্পে পরিণত করা না, সামাজিক যেখানে যা কিছু আছে সমস্ত কিছুকে চুরি করাটাই একটা শিল্পে পরিণত করে ফেলেছিলেন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, বা বলা যায় তৃণমূল সরকার, যার জন্য সেটাকে রাজ্য সরকার কখনোই আর বলা যায় না, সেটাকে তৃণমূল কংগ্রেসের সরকার বলা যায়। যেখানটাতে মানে শুধুমাত্র কীভাবে নিজেদের আখের গোছানো যায় সেটাই ছিল শেষ কথা। কিন্তু এবার যদি আপনারা ভাবেন পরিসংখ্যানগত দিক থেকে, যদি শুধুমাত্র এই মেশিনারিটার ওপর ভর করে এই রাজ্য সরকারটা থেকে থাকে এতদিন ধরে,
কেন বলছি? তার কারণ 2011 আসার পর থেকে 2016-তে যে নির্বাচন হয়েছিল, তারপরে 2021-এ যে নির্বাচন হয়েছিল, মাঝখানে 2019-এর লোকসভা নির্বাচন, এই জায়গাটা খুব ভালো করে নজর করতে হবে। 2019-এর লোকসভা নির্বাচন এবং বিজেপির একটা অভূতপূর্ব সাফল্য, এবং তৎপরবর্তীতে যদি আসেন 2021-এর নির্বাচন বিধানসভা, এবং তারপরে 2024-এর আবার লোকসভা, তাহলে মানুষের ভিতরে অ্যান্টি ইনকামবেন্সিটেন্সি লাগতো না। মানুষ এই অসাম্যগুলো, এই চুরিগুলো সেই 2011-তে আসার পরেই বুঝতে পেরেছিল যে কি হতে চলেছে। কিন্তু তৎপরবর্তীতেও মানুষ কিছু করে উঠতে পারেনি, কারণ মানুষ যত বেশি ক্ষুব্ধ হয়েছে, যত বেশি বিরক্ত হয়েছে, যত বেশি সরকার বিরোধী মনোভাব তাদের মধ্যে গড়ে উঠেছে, তত বেশি রাষ্ট্রযন্ত্র বা ওই রাজ্য সরকারের যে পদলেহনকারী যে আমলা সমাজ বলুন বা পুলিশ সমাজ বলুন, এবং তাদের মধ্যেও যে সমস্ত ভালো মানুষগুলো আছে, তাদের চিহ্নিত করে তাদের ওপরেও নেমে এসেছে নানান ধরনের অত্যাচার। ফলত তাদের চাকরির দায়ে বিভিন্ন রকম কারণে তারাও সেই জায়গায় মুখ খুলে কথা বলতে পারেনি, এবং সেই যন্ত্রটাকে কাজে লাগিয়ে ওই 2016, তার আগে পঞ্চায়েত নির্বাচনের সন্ত্রাস, পৌরসভা নির্বাচনের সন্ত্রাস, এবং তার পরে যখন বিধানসভা নির্বাচন এসছে, লোকসভা নির্বাচন এসছে, সেই নির্বাচনগুলোকেও সাধারণত হয় কি, যে লোকসভা নির্বাচনে অনেক খোলামেলা পরিবেশে ভোট হয়, অনেক বড় এলাকা জুড়ে ভোট হয়, কিন্তু সেগুলোকেও একদম মাইক্রো স্তরে নেমে গিয়ে যাতে সেগুলোকেও যেন একটা পঞ্চায়েত নির্বাচন হচ্ছে সেরকম জায়গায় পরিণত করে ফেলা, এবং সন্ত্রাসকে বিরোধী মানুষের, ক্ষুব্ধ মানুষের একদম ঘরে হাঁড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া, এই কাজটা কিন্তু খুব সুচারুভাবে করতে পেরেছিলেন ইনি এবং এনার এই দলটি। কিন্তু এবার আমি বলেছিলাম যে মানুষ যখন জেগে যায়, মানুষ যখন পাহারা দেয়, মানুষের মন যখন মানুষ যখন মূলত দেওয়ালে পিঠ থেকে যায়, তখন কিন্তু আর কিচ্ছু করার থাকে না। একটা মিথ্যা দিয়ে যদি পুরোটা তৈরি হয়, চুরি দিয়ে যদি পুরোটা তৈরি হয়, তাহলে সেই হয় না, মিথ্যাকে কিন্তু মিথ্যা দিয়ে বুনতে হয়, কিন্তু সত্যের ক্ষেত্রে সেই দায়টা থাকে না। সত্য কখনো বানিয়ে বলতে হয় না, যেটা ঘটছে সেটা নিয়েই মানুষ কথা বলতে পারে সরাসরি, তার কিন্তু দায় থাকে না। আগে আমি কি বলেছিলাম, সেই মিথ্যাটাকে সত্যে পরিণত করবার জন্যে গোয়েবেলসের মতো বারবার করে সেই মিথ্যাটাকে বলে যাওয়া, এবং তার সাপোর্টে আরও অনেক মিথ্যাকে সেখানে বুনে তোলা, এই দায়টা কিন্তু থাকে না। কিন্তু ঘটনা হচ্ছে যে মিথ্যা দিয়ে তৈরি যদি কোনো জিনিস হয়, তা হচ্ছে ওই তাসের ঘরের মতো, একটা তাস ফেলে দিলে কিন্তু সমস্তটা হুড়মুড় করে পড়ে যায়। এবং এখানেও খেয়াল করে দেখুন, উনি বলতেন না যে 294টা কেন্দ্রে উনিই প্রার্থী, ওই 2021-এ উনি বলেছিলেন না যে আগে যদি জানতাম এরকম এরা এই দুর্নীতি করেছে, তাহলে উনি ভেবে দেখতেন, তাদের টিকিট দিতেন না। তো এবারে উনি কি করলেন? এবারে সেই একই কাজ করলেন। যারা অভিযুক্ত শুধু না, চার্জশিটের দাগি, জেল খেটে আসা এবং জামিনে মুক্ত, উনি তাদেরও টিকিট দিয়ে দিলেন। যেখানে চাল চুরির মতো, রেশনের চাল চুরি কোভিড পিরিয়ডে, এটা আমি বারবার করে উল্লেখ করি যে কোভিডে যখন মানুষ নিজে বেঁচে থাকবে কিনা সেটা ভেবে উঠতে পারছে না, যেখানে নরেন্দ্র মোদীর সরকার তাদের ফ্রি রেশনের ব্যবস্থা করছে, সেই চাল, মানুষের মুখের অন্ন যারা চুরি করেছে, তাদের তো ভয়ঙ্কর ধরনের, চরম ধরনের, আমাদের আইনে যা বিধান আছে তার চরমতম শাস্তিটা হওয়া উচিত। এর সাথে খেয়াল করে দেখুন যে ওই যে বলতাম যে 10 জন 20 জন 25 জনের একটা টিম তৈরি করা, এবং সেই টিমটা গোটা এলাকায় ঘুরে বেড়াবে, এবং ঘুরে বেড়িয়ে মানুষকে সন্ত্রাস সৃষ্টি করে হুমকি দিয়ে সমস্ত ধরনের দিক থেকে তাদেরকে হাতে পায়ে সমস্ত দিক থেকে শিকল পরিয়ে মুখে প্লাস্টার লাগানো একটা যেন নরদেহ, এইটাই পরিণত করে ফেলেছিল। আর আজকে এত নাটকের প্রয়োজন হচ্ছে তাহলে কেন? তার কারণ এই তৃণমূল সরকার দলটা ওই 2016-তেই চলে যেত, ওই 2016 পর্যন্তও তার থাকার ক্ষমতা ছিল না, জনসমর্থন ছিল না, সেটা তারা বুঝেছিল, এবং বোঝার জন্যেই কিন্তু পরপর যে কটা পঞ্চায়েত ভোট গেছে সব কটায় সন্ত্রাস করেছে, যে কটা পৌরসভা ভোট গেছে সব কটায় সন্ত্রাস করেছে। এমন পৌরসভার ভোট হয়েছে, পঞ্চায়েতে ভোট হয়েছে, যেখানে বুথে কোনো মানুষ ভোট দিতে যায়নি, অথচ ভোটটা হয়ে গেছে। এখন সেক্ষেত্রে কি, জনমানসের ভিতরে যে মতামতটা, সেই মতামতের প্রতিফলন কোনো দিনের জন্য আজ পর্যন্ত ঘটেনি। তাহলে এবারেই বুঝুন যে 2021-এ কেন 77টা, তাহলে এবারেই বুঝুন 2024-এ কেন 12টায় গিয়ে আটকে গেল। ওটাই হওয়া উচিত ছিল, 12টা হওয়া উচিত ছিল হয়তো 32-33টা, ওটাই হওয়া উচিত ছিল 77টা, হয়তো 160টা।
তাহলে সেই দলদাস প্রশাসন, দলদাস পুলিশ এবং কোনো রকম নিরাপত্তার অ্যারেঞ্জমেন্ট না থাকা সত্ত্বেও কিন্তু ওই রেজাল্টগুলো হয়েছিল। আর আজকে বুঝে গেছেন উনি যে এবার আর কোনোভাবেই কিন্তু কিছু হচ্ছে না। কাজেই উনি ভেস্তে দেওয়ার কি চেষ্টা করেননি, এসআইআর ভেস্তে দেওয়ার চেষ্টা করেছেন, সুপ্রিম কোর্টে ছুটে গেছেন, প্রত্যেকটা মামলায় পর পর করে সব কটা রায় ওনার বিপক্ষে গেছে, জুডিশিয়ারি এন্ট্রি নিয়েছে ইলেকশন প্রসেস এসআইআর প্রসেসের মধ্যে। এমনকি এই সদ্য যে নির্বাচনের যে কাউন্টিং, সেখানে দিশাহারা হয়ে তিনি চলে গেছিলেন হাইকোর্টে, যাতে কেন্দ্রীয় সরকারের কর্মীদের দিয়ে কাউন্টিংয়ের তাদের যেন সুপারভাইজার না করা হয়। হাইকোর্টে সেই মামলা ছুঁড়ে ফেলে দিয়েছে, গতকালকে বলেছিলাম সেই মামলা খারিজ করে দিয়েছে। তাহলে দাঁড়িয়ে থাকলো কি? হাতে আর কিচ্ছু থাকলো না, হাতে থাকলো পেন্সিল, আর বিপক্ষে থাকলো যেটা বলেছিলাম সাইক্লোন, সুনামি, জনগণের গেরুয়া ঝড় বলা যেতে পারে, যা কিনা আবার বলছি পশ্চিমবঙ্গের মানুষ ফ্র্যাকশন ম্যান্ডেট দেয় না, আধা আধি ভাঙাভাঙি এই ধরনের ম্যান্ডেট দেয় না। তারা দিলে ওই ঢাকি প্যান্ডেল শুদ্ধ জলাঞ্জলি দিয়ে দেয়, জলের মধ্যে নতুন ফ্রেশ সরকার তৈরি করে। এবার এই সমস্ত মিলে কি দাঁড়ালো? এখনও পর্যন্ত আমাদের কাছে যা খবর, কালকের ঘটনা নেতাজি ইন্ডোর স্টেডিয়াম এবং শেখাওয়াত মেমোরিয়াল স্কুলে উনি যেটা করলেন, তাতে করে নির্বাচন কমিশন, যেটা আমরা আবেদন জানিয়েছিলাম, নিরাপত্তা বেষ্টনী তৈরি করছে সমস্ত রকম দিক থেকে। সেখানে তো আপনাদের এর আগেই বলেইছিলাম যে সিসিটিভি সার্ভেলিয়েন্স থেকে শুরু করে ভিতরে আর্মির যে সমস্ত প্রোটেকশন বা কেন্দ্রীয় বাহিনীর যে সমস্ত প্রোটেকশন, সেগুলো তো থাকছেই। কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় কি জানেন? মানুষ যদি বেষ্টনী তৈরি করে, মানুষকে রক্ষা করবার জন্য যদি বেষ্টনী তৈরি করে, সেখানে কোনো আর্মি, সেখানে অন্য কোনো ধরনের নিরাপত্তা রক্ষী, এসবের আর কিছু দরকার পড়ে না। সেই জন্য বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য একাধিকবার বলেছিলেন, আপনি কলকাতা পুলিশ দিয়ে ভোট করে দিন, সিবিআই, ইডি, এনআইএ সবার দপ্তরে তালা লাগিয়ে দিন, তৎসত্ত্বেও বিজেপি জিতবে। কোন কনফিডেন্স থেকে বলেছিলেন তিনি? না, মানুষ যখন জেগে ওঠে, মানুষ যখন নিজে নিরাপত্তা বেষ্টনী তৈরি করে, কারণ ওই বাক্সগুলোতে রয়েছে মানুষের রায়, এবার মানুষ কিন্তু সেই রায় চুরি হতে দেবে না। এ ব্যাপারে সবকটি মানুষ যারা ভোট দিয়েছে প্রত্যেকে সজাগ। প্রত্যেকটি ঘরে আজকে মানুষ উৎকণ্ঠায় হাঁ করে তাকিয়ে আছে। বিজেপি জিতবে শুধু না, বিজেপি কত বেশি ভোটে জিতবে, কত বেশি আসনে জিতবে, এটাই এখন প্রশ্ন। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। মানুষের ভাষা সবার মনের কথা বলে। আপনারা লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, আপনারা হাত খুলে কমেন্ট লিখুন, সেটাকে শেয়ার করুন যাতে আপনার কমেন্ট অনেক বেশি মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। আর একটি জিনিস বারবার করে অনুরোধ করছি, এখানে যে নাম্বারটি দেওয়া আছে, এখানে যে বিজ্ঞাপনটি চলে, সেটি বিজ্ঞাপন দাতার নাম্বার। এইটুকু তো অন্তত বুঝুন, ওখানে বিজ্ঞাপন বলে লেখা আছে, তাকে এই ধরনের এপিসোডগুলো নিয়ে প্রশ্ন করবার হয়তো অর্থ হয় না। আপনাদের তার বিজ্ঞাপন সম্পর্কে কোনো ফোন করবার থাকলে তাকে করবেন, না হলে তাকে বিব্রতই করা হয়। আশা করব আমরা আগামী দিনে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, আর এখানে জয়েন বোতামটা দেওয়া আছে, যেখানে আপনারা যদি অ্যাডভার্টাইজ দিতে চান সেখানে গিয়ে ক্লিক করলে আপনারা তার ডিটেলটা দেখতে পাবেন। এমনকি আমাদের সাথে যদি এই ধরনের বিভিন্ন রকম সংবাদ সম্পর্কে কোনো রকম মতামত আপনারা জানাতে চান, জয়েন বোতামে ক্লিক করলে আপনারা সেই সুযোগও পাবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে। নমস্কার।